আগামী মে জুনে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা ঢাকার। সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ, মিয়ানমার ও চীনের। ফেব্রুয়ারিতে বসছে ওয়ার্কিং কমিটি। শিক্ষকদের দলীয় রাজনীতির দাসত্বে বিভ্রান্ত শিক্ষা ব্যবস্থা, লেজুর বৃত্তি ছাড়ার আহ্বান ডক্টর আনোয়ার হোসেনের। না হলে দেশের পরিণতি ভয়ঙ্কর। বৃহস্পতিবারের মধ্যেই আসছে টিকা, বিচ্ছিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ভারতে। এসএসসি এইচএসসি ফল প্রস্তুত, সংসদে আইন সংশোধন হলেই প্রকাশ। চট্টগ্রাম সিটিতে জমজমাট প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগ প্রার্থীদের। প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। পঞ্চম ধাপে 31 পৌরসভা ভোট 28 ফেব্রুয়ারি। ঢাকার বাস ন্যাশনালাইজেশনের রুট ঘাটারচর টু কাঁচপুর ব্রিজ। কামরাঙ্গীচর বেড়িবাঁধে উচ্ছেদে বুড়িগঙ্গা নদীর বিপুল পরিমাণ জমি উদ্ধার। আজ শেষ হবে ট্রাম্প অধ্যায়। কাল বাইডেনের অভিষেক ঘিরে নজিরবিহীন নিরাপত্তা, অভিবাসন নিয়ে পরিকল্পনা নতুন প্রেসিডেন্টের। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দর্শক শূন্য স্টেডিয়ামে তামিমদের প্রথম ওয়ানডে কাল। পুলিশ এফসিকে হারালো বসুন্ধরা কিংস। ব্রিসবেন ইতিহাস গড়ল ভারত। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমরা দুজন, আমি রাশেদ ইমাম এবং আমি তাবাসসুম আহমেদ। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই রোহিঙ্গা ইস্যুতে ত্রিদেশীয় বৈঠকের খবর। চলতি বছরের দ্বিতীয় ভাগে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। এ নিয়ে পরবর্তী আলোচনার জন্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ মিয়ানমার যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। প্রত্যাবাসন প্রক্রিয়ায় চীনের পাশাপাশি ভারত, জাপান কিংবা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার অংশ নিতে চাইলে তাদের স্বাগত জানাবে বাংলাদেশ। মঙ্গলবার চীনের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠক শেষে সব তথ্য জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বিস্তারিত লাকমিনা জেসমিন সোমার প্রতিবেদনে। প্রায় 3.5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি রোহিঙ্গা প্রত্যাবাসন, বরং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে রোহিঙ্গারা। এমন বাস্তবতায় আবারও চীনের মধ্যস্থতায় মঙ্গলবার ভার্চুয়াল বৈঠকে বসে 3 দেশ। বৈঠক শেষে চলতি বছরেই রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর ব্যাপারে আশা প্রকাশ করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আমরা বলেছি যে মানে ফার্স্ট কোয়ার্টারের মধ্যে শুরু করা যায় যদি, তো তারা বলছে যে না, লজিস্টিক্স এবং অন্যান্য যে ইয়েগুলো আছে অ্যারেঞ্জমেন্ট, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টগুলো, সেগুলো হয়তো আর একটু সময় লাগবে। তো সুতরাং তারা একদম আউটরাইট বলেনি যে না, এটা আমরা পারবো না, বাট তারাও চেষ্টা করবে। বাট মনে হচ্ছে অ্যাপারেন্টলি হয়তো আমরা ফার্স্ট কোয়ার্টারে হয়তো একটু ডিফিকাল্ট হবে, বাট সেক্ষেত্রে সেকেন্ড কোয়ার্টার আমরা চিন্তা করতে পারি। প্রত্যাবাসনের জন্য মিয়ানমারকে 8,40,000 রোহিঙ্গার একটি তালিকা দিয়েছে বাংলাদেশ। তালিকা থেকে এ পর্যন্ত মাত্র 42,000 রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে মিয়ানমার। প্রতিবেশীর কাজে কেন এত ধীরগতি? প্রত্যাবাসন ত্বরান্বিত করতে আগামী মাসেই ফের বৈঠকে বসবে বাংলাদেশ মিয়ানমার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই যে আমাদের ওয়ার্কিং গ্রুপের যে মিটিংটা সেটা হবে। আরেকটি সিদ্ধান্ত হচ্ছে যে দুই দেশের ডিজিদের মধ্যে একটা হটলাইন প্রতিষ্ঠিত হবে as soon as possible। মধ্যস্থতা করেও প্রত্যাবাসন শুরুর ব্যাপারে 2 বার ব্যর্থ হয়েছে চীন। এবার আরও দেশ ও আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণকে স্বাগত জানাবে বাংলাদেশ। এটা যদিও প্রাইমারিলি একটা বাইল্যাটারাল ব্যাপার, বাট তারপরে চায়না এখানে অলরেডি আছে, এবং এর বাইরেও যারা রিজিওনাল বন্য যারা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি, ইউএন বিশেষ করে, তাদেরকেও গঠনমূলক যদি কেউ দায়িত্ব নিতে চায় বা কোনো রকমের কন্ট্রিবিউশন রাখতে চায়, সেটাকেও আমরা ওয়েলকাম জানাবো। 1.5 ঘন্টার আলোচনায় রোহিঙ্গাদের ফেরত নেওয়া প্রসঙ্গে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারেও উদ্বেগ প্রকাশ করেছে মিয়ানমার। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। শিক্ষকদের দলীয় লেজুর বৃত্তির কারণে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও ঢাবি শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। শিক্ষার পরিবেশ নিয়ে নিউজ 24-কে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তার মতে শিক্ষকদের দায়িত্ব দেশের ভবিষ্যৎ নেতা গবেষক তৈরি করা, কিন্তু সেখানে তারা দলীয়ভাবে বিভক্ত হয়ে পড়েছে, যেটা মোটেও কাম্য নয়। এর প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও পড়ছে, যা ভবিষ্যতের জন্য মারাত্মক ক্ষতিকর। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে।
বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান ও মুক্তবুদ্ধি চর্চার প্রধান ক্ষেত্র। এর কারিগর শিক্ষকরা, যাদের হাত ধরে গড়ে ওঠে দেশের ভবিষ্যৎ গবেষক, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু সমসাময়িক সময়ে বিশ্ববিদ্যালয়ের সেই পরিবেশ কতটুকু বিদ্যমান, এ নিয়ে কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন। যখন একটা পচন শুরু হয় মাথা থেকে, মাথা তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এখানেই যদি পচন হয় তাহলে তো আমাদের আর কিছু থাকে না। শিক্ষকরা কেন আনুগত্য প্রকাশ করতে হবে কোনো রাজনৈতিক দলের প্রতি? এটা তো হওয়ার কথা না। এবং এটা যখন শিক্ষকদের এই অবস্থাটা এটা সম্প্রসারিত হয়ে যায় ছাত্রছাত্রীদের মধ্যে, বিশ্ববিদ্যালয়গুলো যখন নিজের স্বকীয়তা হারিয়ে ফেলে, স্বাধীন থাকে না, তখন সেই বিশ্ববিদ্যালয় হয়তো ডিগ্রি দেয়, কিন্তু আর তখন ওই যে জাতিকে দেওয়ার মতো যে অনেক সময় যে তাদের হয়ে উঠতে হয় জাতির বিবেক, সেই অবস্থান আর তারা রাখতে পারে না। 4টি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসনের কথা কাগজে কলমে থাকলেও বাস্তবে নেই বলে মনে করেন তিনি। তারা হয়ে পড়েছে একেবারে রাষ্ট্রের কাছে, একেবারে কি বলা হচ্ছে, তাদের আনুগত্য প্রকাশ করতে হয়, এবং রাষ্ট্র হয়ে গেছে আমলাতান্ত্রিক। এবং এটাই ভয়াবহ ব্যাপার। বিশেষ করে ভাবতে হবে যারা রাষ্ট্র পরিচালনা করেন, সরকারগুলো। তবে সেখানে দুঃখজনক যে সেখান থেকে আমরা খুব ইতিবাচক কিছু দেখি না। আবার অন্যদিকে আমাদের শিক্ষকদেরও তো ভাবতে হবে, আমাদের তো দায়িত্ব নিতে হবে, আমাদের দায় আছে। তবে আশাবাদী ডক্টর আনোয়ার হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে সকলকে নতুন করে উদ্যোগ নিতে হবে। সমাজে সংস্কারক থাকেন, সেই সমাজ সংস্কারকরা কোথায়? আজকে আমরা খুব বেশি খুঁজে পাই না। সাহস করে সত্য কথা বলার মানুষ কই? সুতরাং এই সামগ্রিক বিষয় নিয়েই আবার যদি একটা উত্থান আমাদের দরকার। তরুণ প্রজন্ম যখন উঠে দাঁড়াতে হবেই, অতীতে উঠে দাঁড়িয়েছে। এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে তাদের দাঁড়াতে হবে, এবং অবশ্যই শিক্ষক মণ্ডলী তাদের সাথে থাকবেন। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের বড় ক্ষতি হয়ে যাচ্ছে উল্লেখ করে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানান ডক্টর আনোয়ার হোসেন। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। এবার ভ্যাকসিনের খবর। আগামীকাল আসছে না ভারতের উপহার দেয়া করোনা ভাইরাসের টিকা। 21 তারিখ দুপুরে এই টিকা ঢাকায় পৌঁছাতে পারে। মঙ্গলবার গণমাধ্যম কর্মীদের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ভারতের উপহার দেয়া টিকা পেলে নির্ধারিত সময়ের আগে টিকা প্রয়োগ করা যাবে। এদিকে চলতি মাসেই টিকা প্রয়োগের প্রস্তুতি আছে বলে দাবি করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার 3 কোটি ডোজ কেনার চুক্তি করেছে বাংলাদেশ, যার প্রথম চালানে 50 লাখ ডোজ টিকা 25 জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছে সরকার। তবে তার আগেই বৃহস্পতিবার দেশে পৌঁছাবে 20 লাখ ডোজ টিকা, যা ভারত সরকার উপহার হিসেবে বাংলাদেশকে পাঠাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যদের সঙ্গে সভা শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুরুতে ইউনিয়ন পর্যায়ে টিকা দেয়া হবে না এবং প্রতিদিন দেয়া হবে প্রায় 2 লাখ ডোজ টিকা। যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী আসবে। আগামীকালের একটা শিডিউল আছে এবং আগামীকাল আসবে অথবা পরশুদিন আসবে। এটি আমাদেরকে লেটেস্ট খবর, এবং যেটা ইন্ডিয়ান সরকার আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এর আগে সাংবাদিকদের বলেছিলেন, ভারত থেকে টিকা আসার পর তা স্বাস্থ্য অধিদপ্তরের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে। আমাদের এটাও আমরা নির্দেশনার জন্য অপেক্ষা করে আছি। আমাদেরকে মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দেবেন, মাননীয় মন্ত্রী, সচিব মহোদয় যারা আছেন তারা যেভাবে বলবেন সেভাবে করবে। আমাদের দুটো প্ল্যানই করা আছে, আমরা রেডি আছি। আমাদেরকে যেভাবে বলে, যদি বলে আগে করতে তাহলে আমরা আগে করতে পারবো, আর যদি বলে যে না ওটার সাথে পরে করবেন তাহলে পরে করতে পারবো। যেটা ভারত সরকার আমাদেরকে উপহার হিসেবে দিচ্ছে, তাহলে পরে আমাদের কার্যক্রম আমরা আগেই শুরু করব। আমরা প্রত্যেকটি হাসপাতালে যেখানে টিকা দেওয়া হবে বা ডায়াগনস্টিক সেন্টার যেখানে টিকা দেওয়া হবে, সেখানে কারো যদি কোনো অসুস্থ বোধ করে তাকে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের কোনো গুরুত্বপূর্ণ মানুষকে টিকা দেওয়ার মাধ্যমে টিকার কার্যক্রম শুরু হবে না। প্রথমে স্বাস্থ্যকর্মী ও সামনের সারিতে কাজ করা কর্মীদের টিকা দেয়া হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি জানিয়েছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রস্তুত রয়েছে। আইন পাশ হলেই দ্রুত প্রকাশ করা সম্ভব হবে।
সকালে জাতীয় সংসদে নতুন বছরের প্রথম অধিবেশনে ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিন্যান্স সংশোধনী বিল 2021 উত্থাপিত হয়। 2 দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটিকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের এইচএসসির ফলাফলের জন্যে শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে, কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের 2টি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। এবার চট্টগ্রাম সিটি নির্বাচনের খবর। বাণিজ্যিক রাজধানী হলেও নাগরিক সুবিধায় অপেক্ষাটা এখনো অনেকখানি। ভোটাররা চান আর মিথ্যা আশ্বাস নয়, এবার অন্তত চট্টগ্রাম হয়ে উঠুক সত্যিকারের আধুনিক নগরী। 11তম দিনের প্রচারণায় নেমে প্রার্থীরা ভোটারদের আস্থায় আনার চেষ্টা যেমন করেছেন, তেমনি প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ছিল অভিযোগও। তবে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ছিল এখন সবার কণ্ঠে। চট্টগ্রাম থেকে ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন, নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে বাকিটা জানাচ্ছেন ফখরুল ইসলাম। চট্টগ্রামকে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী, কিন্তু নগরী নিয়ে এই বাসিন্দাদের রয়েছে বিস্তর আক্ষেপ। আমাদের ঢাকার চাইতে আরো 100 বছর বিভিন্নভাবে এটি পিছিয়ে আছে। দ্বিতীয় রাজধানী হওয়ার কথা ছিল, এখনো হইতে পারে নাই। যানজট, মশার উপদ্রব, পরিষ্কার পরিচ্ছন্ন ডোর টু ডোর যে সার্ভিসটা চালু করেছে সেটা যেন পুরোদমে হয়। আগামী মেয়রও বলছে জলবদ্ধতা নিরসন করবে, কিন্তু হয়েছে। পোস্টারের এই নগরী বলছে সময়টা এখন তার বাসিন্দাদের, তাই নাগরিকরাও জানাচ্ছেন নগর নিয়ে তাদের ভবিষ্যৎ স্বপ্ন। আর এই নাগরিক ভোটারদের আস্থা পেতে রাত দিন শহরের অলিগলি ছুটছেন প্রার্থীরাও। আর আমি দীর্ঘদিন তো আছি রাজপথে, এগুলোকে ভালোভাবে গ্রহণ করেছে, নৌকাকে ভালোভাবে গ্রহণ করেছে এরা, তাই নৌকার পিছনে ঐক্যবদ্ধ। জনগণের যে ভোটের অধিকার সেটা ফিরিয়ে দিতে চাই এবং সেই জন্য আমরা জনগণকে আহ্বান করছি ভোট সেন্টার আসার জন্য। চট্টগ্রাম সিটির 41টি ওয়ার্ডের 37টিতে বিদ্রোহী প্রার্থী থাকলেও শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলররা। এদিকে সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রত্যাশা জানান সাবেক এই সিটি মেয়র। আমরা মনে করি যে পরিবেশ আছে এটা হলো পুরোপুরিভাবে শতভাগ নির্বাচনের অনুকূল পরিবেশ আছে এবং খুব সুন্দর এবং শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান আছে। নির্বাচনকে সুষ্ঠু করতে নগরী জুড়ে ঢেলে সাজানো হচ্ছে আইন শৃঙ্খলা কাঠামো। পরিবর্তন করা হয়েছে নগরীর 5 থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উৎসব প্রচারণা আর শঙ্কার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি। ভোটারদের প্রত্যাশা আর কর্মী সমর্থকদের পদচারণায় আরও চাঙ্গা হয়ে উঠছে চট্টগ্রামের ভোটের মাঠ। এই মুহূর্তে নগরবাসীর প্রত্যাশা ভোট যার যার, উৎসব হোক সবার। ফখরুল ইসলাম, নিউজ 24, চট্টগ্রাম। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, স্বাগত আপনাকে। জয়, সিটি নির্বাচন নিয়ে সবশেষ কি সংবাদ রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বলছেন একটু আগে আমাদের সহকর্মী ফখরুল ইসলাম যেমনটা বললেন, ভোট যার যার, উৎসব কিন্তু সবার। সকাল থেকে প্রচারণায় নেমে পড়েছেন যেমনটা প্রার্থীরা, তেমনিভাবে উৎসবে নেমে পড়েছেন চট্টগ্রাম নগরবাসী। সব মিলিয়ে বলা যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু যে তারা সতর্ক অবস্থান জারি করেছেন, তার কারণে সন্ধ্যা হতে না হতে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছেন, কোনোভাবে যেন নাশকতা যেন না হয় নির্বাচনকে নিয়ে। কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে কিন্তু সহিংসতা হচ্ছে, হলেও কিন্তু পুলিশ প্রশাসন সতর্ক থাকার কারণে কিন্তু এখন কয়েকদিন ধরে কিন্তু সেরকম কোনো খবর কিন্তু আমরা পাচ্ছি না। আমি একটু কথা বলতে চাই, কত বলে তারা ওসি রয়েছেন নাজামুদ্দিন, আমি একটু জানতে চাচ্ছি এত রাতে কেন তল্লাশি, এটার উদ্দেশ্যটা কি? আপনারা জানেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে পুরো শহর জুড়ে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক আমরা তল্লাশি করছি, রাত্রে যাতে সন্ত্রাসীরা, দুষ্কৃতিকারীরা অবৈধ অস্ত্র বহন করতে না পারে এবং নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো নাশকতা করতে না পারে, সেই জন্য আমাদের একেবারে তল্লাশি অভিযান অব্যাহত আছে। এটা প্রতিনিয়ত থাকবে, নির্বাচন পর্যন্ত থাকবে এটা। আর আমাদের তাছাড়াও
মোড়ে মোড়ে আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছি, কেউ যাতে নাশকতা করে পার পেতে না পারে সেই জন্য আমরা এই ব্যবস্থা, নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ আপনাকে। রাশেদ, আপনি অবশ্যই বুঝতে পারছেন বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনকে ঘিরে অবৈধ অস্ত্র কিন্তু ব্যবহার করা হচ্ছে, তার কারণে পুলিশ প্রশাসন কিন্তু খুব একটা সতর্ক অবস্থানে আছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রাশেদ ইমামের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ সংযুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয় চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সেখানকার নির্বাচনের সব শেষ অবস্থা। এবার পৌর নির্বাচনের খবর। পঞ্চম ধাপে দেশের 31 পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 28 ফেব্রুয়ারি। এজন্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 ফেব্রুয়ারি। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে এসব জানান সিনিয়র সচিব মোহাম্মদ আলমগীর। বলেন, নির্বাচনের পর কোনো প্রার্থী বিজয় মিছিল করলে তার প্রার্থিতা বাতিল করা হবে। পত্র দাখিলের শেষ তারিখ 2 ফেব্রুয়ারি 2021 মঙ্গলবার। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 ফেব্রুয়ারি 2021 বৃহস্পতিবার। প্রতীক বরাদ্দ 12 ফেব্রুয়ারি 2021 শুক্রবার। ভোট গ্রহণ হবে 28 ফেব্রুয়ারি 2021 রবিবার। ভোট চলবে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এবং 31টা পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট হবে। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নেতাকর্মীরা। সকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতারা শ্রদ্ধা জানান। অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ফুল দেন। বিএনপি মহাসচিব বলেন, করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ হয়ে ভ্যাকসিন নিয়ে লুটপাট শুরু করেছে। পুরোটা মারুফা রহমানের প্রতিবেদনে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 85তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে দলের নেতাকর্মীরা। সকালে তাঁর সমাধিতে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সিনিয়র নেতৃবৃন্দ সহ বিএনপির সব স্তরের নেতাকর্মীরা। এছাড়া সারা দেশেই বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিএনপি। সন্ধ্যায় সারা দেশের নেতাকর্মীরা যুক্ত হন ভার্চুয়াল আলোচনা সভায়। সেখানে বিএনপি মহাসচিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির নেতারা। প্রতিটি অঙ্গনে তার অর্জন ছিল সফলতার চরম শিখর পর্যন্ত। এই বেআইনি দখলদার অনির্বাচিত রেজিমের পক্ষে আমার মনে হয় না এর থেকে বেশি আমরা কিছু আশা করি। বাংলাদেশের গণতন্ত্র আজকে ভুলন্টিত। যে আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে, আমরা বই প্রকাশ করে জানাতে পারছি না, আমরা কথা বলে জানাতে পারছি না, আমাদের সহসভাপতি করার অধিকার নাই। আলোচনার শেষ পর্যায়ে কথা বলেন মির্জা ফখরুল। নেতাকর্মীদের সাথে নেন নতুন শপথ। যে দিক নির্দেশের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে মুক্ত করতে সক্ষম হব, আমরা আমাদের গণতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে সক্ষম হব এবং আমরা সত্যিকার অর্থেই একটি সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ আমরা নির্মাণ করতে সক্ষম হব। দলের প্রতিষ্ঠাতার জন্মদিনে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ সরকার পতনের আন্দোলনে শুধু বিএনপি নয়, সব দলমতকে একত্র করার সিদ্ধান্ত নেয় বিএনপি। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। বহুধা বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনা সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। অন্যতম প্রধান চেতনা সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, স্বাধীনতা বিরোধী বিভিন্ন অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়। এই অপচেষ্টার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের আজ ঐক্যবদ্ধ হতে হবে।
রাজধানীর বিমানবন্দর সড়কে আকাশ ইকবাল ও হাজারিকা মায়া মৃত দম্পতিকে চাপা দেয়া সেই বাস চালককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তার বাস চালকের নাম তৌসিকুল ইসলাম। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শেরপুরে। সোমবার রাতে গাজীপুরের মৌচাক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে আজও দিনাজপুর ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও দুজন। বাস রুট রেশনালাইজেশনের প্রথম রুটে পরিবর্তন আনল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঘাটাচর থেকে মতিঝিলের বদলে বাস যাবে এখন কাঁচপুর পর্যন্ত। মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির 15তম সভা শেষে সাংবাদিকদের তথ্য জানান সংস্থাটির মেয়র শেখ ফজলে-নূর তাপস। আমাদের এই রুটটাকে আরেকটু বর্ধিত করা প্রয়োজন হবে। মালিক বৃন্দদের মতামতের ভিত্তিতে আমরা মনে করছি যে এটাকে বর্ধিত করে ঘাটারচর মোহাম্মদপুর থেকে আমরা এটাকে কাঁচপুর সেতু পর্যন্ত আমরা বর্ধিত করছি। কামরাঙ্গীচর এলাকায় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো চলছে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান। শেষ আশ্রয়স্থল হারিয়ে অসহায় হয়ে পড়েছেন অনেকেই। সংস্থাটি বলছে সিএসআরএস এর রেকর্ড অনুযায়ী উচ্ছেদকৃত জায়গাগুলো নদীর, ফলে যারা অন্তত 10 বছর আগে এখানকার স্থায়ী বাসিন্দা হয়েছে তারা হয়েছেন দখলদারদের প্রতারণার শিকার। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সাবিতা বেগমের এই কান্না বসবাসের শেষ জায়গাটুকু হারানোর। 3 বোন, 1 ভাইয়ের সংসারে আধ কাঠা জমি তো ছিল তাদের মাথা গোজার ঠাঁই। আজ থেকে 15 বছর আগে সাবিতা বেগমের মা জমি কেনেন কামরাঙ্গীরচর বেড়িবাঁধে। তবে সিএসআরএস জরিপ অনুযায়ী তা নদীর অংশ হওয়ায় মঙ্গলবার সকালে তা ভেঙে দেয় বিআইডব্লিউটি। 3টা বোন, একটা ভাই, এক দূর জায়গায় ছিল। আমরা কই যাব রে, কেউ রইল না রে। বাড়ি নিয়ে গেছে তো মনে করেন কে নিয়ে গেছে গা, এছাড়া তো কিছু নাই। এই দিন সাবিতা বেগমের মতো এমন অনেকের বহুতল ভবন, বাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে বিআইডব্লিউটি। সংস্থাটির যুগ্ম পরিচালক জানান, উচ্চ আদালতের নির্দেশনা মেনেই হচ্ছে উচ্ছেদ অভিযান। তবে যারা এমন দাবি করছে তারা প্রতারণার শিকার। সিএসএ এই জায়গাগুলো তাদের বাড়ি লেখা আছে কিনা দেখবেন, কারো বাড়িতে সিএসএ এখানে বাড়ি লেখা নেই। সিএসএ এগুলো সব জলাভূমি, নদী, ফলে সিএসএ যেটা নদী সেই পর্যন্তই বিআইডব্লিউটি এখতিয়ার এবং সেই পর্যন্ত আমরা উদ্ধার করব। ঢাকা ও এর চারপাশে গেল 1.5 বছরে প্রায় 165 একর নদীর জমি দখলমুক্ত করেছে বিআইডব্লিউটি। এমন সফলতার গল্প থাকলেও সাবিতার মতো অনেক পরিবারের প্রতারণার শিকার হওয়ার গল্পগুলো হয়তো ভেসেই গেল বুড়িগঙ্গায়। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বীর মুক্তিযোদ্ধা জনপ্রিয় অভিনেতা মুজিবুর রহমান দিলু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন তিনি। মঞ্চ থেকে তাঁর অভিনয় জীবনের শুরু। 1972 সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 1976 সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত অভিনয় করেন তিনি। 2005 সালে গুলেন-বারি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে দীর্ঘদিন কোমায় ছিলেন দিলু। করোনা পরিস্থিতি। দেশে একদিনে করোনা ভাইরাসে আরও 20 জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে শনাক্ত হয়েছেন 702 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হল 7,942 জনের এবং মোট আক্রান্তের সংখ্যা 5,29,031 জন। একদিনে আরও 682 জন রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 4,73,855 জন হয়েছে। দুই কার্যদিবস পতনের পর মঙ্গলবার সূচকের উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে পুঁজিবাজারে লেনদেন কার্যক্রম। তবে সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। বাজার বিশ্লেষণে দেখা যায় এদিন ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,820 পয়েন্টে। লেনদেন হয়েছে 1,290 কোটি টাকা শেয়ার, যা আগের দিনের চেয়ে 228 কোটি টাকা কম।
ডিএসইসিতে এদিন 357টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যার মধ্যে দর বেড়েছে 181টির, দাম কমেছে 106টির এবং অপরিবর্তিত ছিল 70টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আর মাত্র একদিন পর বুধবার 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন জো বাইডেন। আর বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ওয়াশিংটন ডিসি। নতুন প্রেসিডেন্টের অভিষেকের আগে অভ্যন্তরীণ হুমকির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পেন্টাগন প্রধান। তবে নিরাপত্তার শঙ্কার কারণে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনকে লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। মোতায়েন করা হয়েছে হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্যকে। আর যুক্তরাষ্ট্রের শাসন ভারের দায়িত্ব নেয়ার প্রথম দিনই নতুন অভিবাসন আইনের পরিকল্পনা করেছেন বাইডেন। তবে নয়া প্রেসিডেন্ট ক্যাবিনেট শুরু করতে যাচ্ছেন হাতে গোনা কয়েকজন ডেপুটিকে সঙ্গে নিয়ে। তার আগে বাইডেন মনোনীত মন্ত্রিপরিষদের অনুমোদন নিতে হবে সিনেট থেকে। এদিকে আজ হোয়াইট হাউসে শেষ হচ্ছে ট্রাম্প অধ্যায়ের। প্রেসিডেন্ট হিসেবে শেষ কর্মদিবসে আজ বেশ ব্যস্ত সময় কাটাবেন ডোনাল্ড ট্রাম্প। এবারে খেলার খবর। পেশাদার লীগ ফুটবলে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুলিশ ফুটবল ক্লাবের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে 2টি গোল করেন রবিনহো। দুর্দান্ত ফুটবল খেলেও শেষ মুহূর্তে গোল মিসের মহড়ায় ম্যাচ হাতছাড়া হয় পুলিশ এফসির। মাহফুজুল ইসলামের প্রতিবেদন। ম্যাচের শুরু থেকে পুলিশের রক্ষণ ভাগে কিংস আক্রমণ ভাগের মুহুর্মুহু হানা, সাফল্য ম্যাচের 16 মিনিটে। সম্মিলিত আক্রমণে প্রতিপক্ষের বক্সে ঢুকে বেসেরার জোরালো শট রুখে দেন পুলিশের গোলরক্ষক নিহাল। তবে ফিরতি বলে জোরালো শটে গোল করেন রবিনহো। 1-0 গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে পুলিশ এফসি, কিন্তু সেগুলো আলোর মুখ দেখাতে ব্যর্থ হয় দলটির ফরওয়ার্ডরা। তবে ম্যাচের 42 মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক হেডে দলকে সমতায় ফেরান আইভরি কোস্টের ডিফেন্ডার লানচিন তোরে। গোল শোধে বেশি সময় নেয়নি কিংস। 45 মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বক্সের খানিক বাইরে থেকে রবিনহোর বাঁকানো শটে 2-1 ব্যবধানে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় পুলিশ এফসি। তবে আক্রমণ ভাগের ব্যর্থতায় সমতায় ফিরতে ব্যর্থ পাকির আলীর দল। ম্যাচের 80 মিনিটে পরপর 2টি সুযোগ হাতছাড়া করে তারা। শেষে হারের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে পুলিশ এফসি। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 4 ম্যাচ টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 3 উইকেটে হারিয়েছে ভারত। আর এ জয়ে 2-1 ব্যবধানে সিরিজ জিতে নিল ভারত। ব্রিসবেনে অজিতের দেয়া 328 রানের বড় লক্ষ্য তাড়া করতে আগের 4 রান নিয়ে পঞ্চম দিন শুরু করে ভারত। দিনের শুরুতেই রোহিত ফিরলেও দ্বিতীয় উইকেটে দৃঢ়তার সঙ্গে ব্যাট চালিয়ে যান শুভমান গিল ও পূজারা। কিছুটা দ্রুত গতিতে ব্যাট চালানো গিল করেন 91 রান। এরপর রাহানে 24 রানে ফিরলেও ক্যারিয়ারের 28তম অর্ধশতক তুলে সাজঘরে ফেরেন 211 বল খেলা পূজারা। ম্যাচে 5-এ ব্যাট করতে নামা ঋষভ পান্টের দুর্দান্ত ব্যাটিংয়ে খুব বেশি বেগ পেতে হয়নি ভারতকে। তার অপরাজিত 89 রানে ভর করে 7 উইকেটে 329 রান তুলে জয়ের উল্লাসে মাতে ভারত। It's full, it's down the ground, it'll be at least one. Saini, he's got an injury with the groin. It goes as far as the fence. শেষ করব নিউজ 24 রাতের সংবাদ। তার আগে শিরোনামগুলো আরো একবার। আগামী মে জুনে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর আশা ঢাকার। সচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ, মিয়ানমার ও চীনের। ফেব্রুয়ারিতে বসছে ওয়ার্কিং কমিটি। শিক্ষকদের দলীয় রাজনীতির দাসত্বে বিভ্রান্ত শিক্ষা ব্যবস্থা, লেজুর বৃত্তি ছাড়ার আহ্বান ডক্টর আনোয়ার হোসেনের। না হলে দেশের পরিণতি ভয়ঙ্কর। বৃহস্পতিবারের মধ্যে আসছে টিকা, বিচ্ছিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া ভারতে। এসএসসি এইচএসসি ফল প্রস্তুত, সংসদে আইন সংশোধন হলেই প্রকাশ। চট্টগ্রাম সিটিতে জমজমাট প্রচারণা, পাল্টাপাল্টি অভিযোগ, প্রার্থীদের প্রতিশ্রুতির বাস্তবায়ন চান ভোটাররা। পঞ্চম ধাপে 31 পৌর ভোট 28 ফেব্রুয়ারি। ঢাকার বাস রেশনালাইজেশনের রুট ঘাটারচর টু কাঁচপুর ব্রিজ। কামরাঙ্গীরচর বেড়িবাঁধে উচ্ছেদে বুড়িগঙ্গা নদীর বিপুল পরিমাণ জমি উদ্ধার।
আজ শেষ হবে ট্রাম্প অধ্যায়। কাল বাইডেনের অভিষেক ঘিরে নজিরবিহীন নিরাপত্তা অভিবাসন নিয়ে পরিকল্পনা নতুন প্রেসিডেন্টের। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দর্শক শূন্য স্টেডিয়ামে তামিমদের প্রথম ওয়ানডে কাল। পুলিশ এফসিকে হারালো বসুন্ধরা কিংস। ব্রিসবেনে ইতিহাস গড়ল ভারত। নিউজ 24 রাত 10টার সংবাদ এখন এই পর্যন্তই। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।